এক ঘন্টার আমার বাংলায় প্রথমেই চলে যাব এসএসসির আদৌ যোগ্য অযোগ্য যে তালিকা প্রকাশ করার কথা সেই তালিকা কি প্রকাশ করবে এখনো পর্যন্ত সম্ভাবনা আছে, কিন্তু তার আগে আপনাদেরকে দেখাবো চাকরিহারাদের বিক্ষোভে উত্তাল হলো এসএসসি ভবন চত্বর। করুণাময়ী এই মুহূর্তে বিক্ষোভে উত্তাল চাকরিহারাদের বিক্ষোভে। সরাসরি চলে যাব প্রতিনিধি ইরনের কাছে জানতে চাইবো, সরাসরি ইরনের কাছে যাব, সরাসরি ইরনের কাছে গিয়ে জানতে চাইবো ইরন কি সমস্যা হলো, কেন হঠাৎ বিক্ষোভে উত্তাল হয়ে উঠলো? তারা বিভাজনের কথা বলছেন, এসএসসি নাকি বিভাজন করছে তাদের মধ্যে, কি হলো বিষয়টা একটু বুঝিয়ে বলো। দেখো, আজকে 21 তারিখ অর্থাৎ আজকের মধ্যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের একটা সম্ভাবনা ছিল, কারণ সেরকমই অতীতের মিটিং থেকে সেই আভাস পাওয়া গেছিল। সকাল থেকেই আজকে তারা দীর্ঘক্ষণ যারা রয়েছেন এই মুহূর্তে চাকরিহারারা তারা অবস্থান করছেন, কিন্তু ঘড়ির কাঁটায় সময় এগিয়ে যাচ্ছে, তা সত্ত্বেও কোনো তালিকা প্রকাশ করা হয়নি। ইতিমধ্যেই প্রতিনিধিরা 13 জন প্রতিনিধি ভেতরে গেছেন, ঘণ্টাখানেক হয়ে গেছে, সেখান থেকেও তারা এখনো বেরিয়ে আসেননি। কোনো পজিটিভ নিউজ বা কোনো রকম খবর সামনে আসেনি। এইখানে পরিস্থিতিতে যেটা দেখা যায়, ধৈর্যের বাঁধ ভাঙে যারা চাকরিহারা রয়েছেন তারা আচমকা এসএসসি ভবনের মূল গেটে চলে আসেন, পুলিশকে রীতিমতো সরিয়ে তারা অবস্থানে বসে পড়েন এবং মাঝে মধ্যেই তারা স্লোগানিং করছেন এবং তারা অবস্থানে থাকবেন যতক্ষণ না এই যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ হচ্ছে। যারা করছেন অবস্থান, যারা আমাদের সঙ্গে রয়েছেন, দাদা আপনারা তো আজকে ডেডলাইন ছিল, তাও আবার এগিয়ে আসছেন, কারণ আপনাদের কি ধৈর্যের বাঁধ ভাঙছে? কি মনে হচ্ছে? ভেতরে তো বৈঠক চলছে, তা সত্ত্বেও ধৈর্যের বাঁধ ভাঙছে কেন? দেখুন, ভিতরে বৈঠক চলছে, ভিতরে ওদের থেকে আমরা খবর পেয়েছি যে যোগ্য অযোগ্যের যে তালিকা দেওয়ার কথা ছিল সেটা সার্টিফাইড তালিকা, যে এসএসসি একটা আর্টিকেল 12 অথরিটি তারা তালিকা দিয়ে বলুক এই হচ্ছে আমার আনটেন্টেড ক্যান্ডিডেট বা এই হচ্ছে আমার অযোগ্য এবং এই হচ্ছে আমার যোগ্য, সার্টিফাই করে দিতে হবে। এখন ওনারা অন্য খেলা খেলছেন, ওনারা ডিভাইড অ্যান্ড রুল খেলছেন। এখন বলছেন কি যে ফার্স্ট কাউন্সিলিং থেকে থার্ড কাউন্সিলিং পর্যন্ত আমরা যোগ্য বলতে পারবো, তার বাইরে আমরা যোগ্য বলতে পারবো না। কেন? এটা তো কথা ছিল না। আপনারা হাইকোর্টে হলফনামা দিয়ে বললেন যে 7th কাউন্সিলিং অবধি বৈধ, আর আজকে আপনারা বলছেন যে আমরা থার্ড কাউন্সিলিং অবধি বৈধ তালিকা দিতে পারবো। আমরা এটা কোনো রকমের মানি না। 7th কাউন্সিলিং পর্যন্ত যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেট আছে তাদের যোগ্য ক্যান্ডিডেটদের নাম এবং এসএসসি কে সার্টিফাই করতে হবে যে এই হচ্ছে আমার যোগ্যের তালিকা, এর ভিতরে আর কোনো অযোগ্য নেই। এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সার্টিফাইড কপি পাচ্ছেন আপনারা কি এখানে অবস্থান করবেন? অবশ্যই সারা রাত থাকতে হয়, থাকবো। সার্টিফাইড কপি না পাওয়া পর্যন্ত তারা এখানেই থাকবেন, এখানেই তারা অবস্থান করবেন, এখনো পর্যন্ত দাবি তাদের। আর এক প্রতিনিধি সোমরাজের কাছে যাব, সোমরাজ কি অবস্থা? আদৌ কি যোগ্য অযোগ্য তালিকা তৈরি হবে? কি কোনো জটিলতা তৈরি হয়েছে? ভেতরে তো 13 জন প্রতিনিধির সঙ্গে কথা বলছেন এসএসসি চেয়ারম্যান, আর বাইরে উত্তাল হয়ে গেছে বিক্ষোভকারীরা। দেখো, এসএসসির যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। সেই জটিলতা হচ্ছে এসএসসির যে দাবি, সেই দাবি নিয়ে একমত নয় আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তার কারণ এসএসসি বলছে যে তাদের কাছে যে ডেটাবেস আছে সেখানে দেখা যাচ্ছে প্যানেলের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ প্যানেলের মেয়াদ থাকে 1 বছর, সেই 1 বছর মেয়াদের মধ্যে যে শিক্ষক শিক্ষিকা যাদের কাউন্সিলিং হয়েছে সেই তালিকাই একমাত্র এসএসসি তাদের ওয়েবসাইটে আপলোড করতে পারবে। কিন্তু প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাবার পর যে নিয়োগগুলি হয়েছে সেই তালিকা এসএসসি কোনোভাবেই সার্টিফাই করে আপলোড করতে পারবে না। তার কারণ হলো এক্ষেত্রে এসএসসি মনে করছে যে তাদের এক্ষেত্রে করলে আইনগত জটিলতা তৈরি হতে পারে, আর সেই কারণেই প্যানেলের যে মেয়াদ থাকে 1 বছরের সময়সীমা, ওই 1 বছর সময়সীমার মধ্যে যাদের কাউন্সিলিং হয়েছে সেই তালিকাই একমাত্র এসএসসি আপলোড করতে পারে ওয়েবসাইটে। আর এর দরুন কি হচ্ছে? এর দরুন দেখা যাচ্ছে এই যে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল, আর এই যে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিলের তালিকা, সেই গোটা তালিকা কিন্তু তাহলে এসএসসির ওয়েবসাইটে আপলোড হবে না। এক্ষেত্রে আপলোড হবে বলতে গেলে 26,000, প্রায় 26,000 থেকে 2-3 হাজার কম তালিকা আপলোড হতে পারে বলে এসএসসি সূত্রে আমরা জানতে পারছি। আর এই জায়গাতেই একটা জটিলতা তৈরি হয়েছে। তার কারণ কবে হতে পারে কাউন্সিলিং আবার দেখা যাচ্ছে। দেখো এক্ষেত্রে যারা প্রতিনিধি দলে গেছেন তারা যদি পুরো তালিকা প্রকাশের দাবি করে থাকে, যেটা এখনো পর্যন্ত এসএসসি চেয়ারম্যানের কাছে তারা করে যাচ্ছেন, সেক্ষেত্রে এসএসসি সূত্রে খবর যে আজ নাও আপলোড হতে পারে, আজ আপলোড করতে পারে, নাও হতে পারে। 26,000-এর জায়গায়
2-3 হাজার কম আপলোড হতে পারে। যদি তা মেনে নেন চাকরিহারারা তবেই আজকে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ হবে, না হলে আজকে নাও হতে পারে। আবার সরাসরি চলে যাব একেবারে এসএসসির ভবনের সামনে, করুণাময়ীতেও চলে যাব প্রতিনিধি ইরনের কাছে। ইরন, তুমি শুনলে পুরো বিষয়টা, আমি ব্রিফ করলাম, তাহলে তারা কি করবেন? একদমই যারা রয়েছেন তাদের কাছেই সরাসরি জানতে চাইবো যে দাদা, যেটা খবর পাওয়া যাচ্ছে আপনারা বলছেন ভেতরে তো অবস্থান আপনারা করছেন, যা আপডেট তাতে আজকে তালিকা প্রকাশ নাও হতে পারে, কারণ সেক্ষেত্রে যদি আপনারা মেনে নেন ওদের যে শর্ত, সেক্ষেত্রে 2-3 হাজার কম হবে। আপনারা কি মেনে নেবেন নাকি অবস্থানই করবেন? না না না, আমরা মানবো কেন? কারণ ইরনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। চেয়ারম্যান করেছে হ্যাঁ। 5303 জনকে, এখন এসে ওই অ্যাকনোলেজ মানে এভিডেভিট করে জানিয়েছে সুপ্রিম কোর্টে। সেই এভিডেভিট থেকে এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে আপনারা কি তাহলে অবস্থান চালিয়ে যাবেন? অবশ্যই চলবে, অবশ্যই। কারণ ওরা এখন এসএসসি আজকে আপলোড করতে নাও পারে, সেটা এসএসসি জানে এখন আপলোড করবে কি করবে না। আমাদের যে অবস্থান, যে 3 নম্বর কাউন্সিলিং অবধি ওরা ভ্যালিড বলছে, বাকিটা ইনভ্যালিড কেন বলছে, আগে তো সেই জায়গাটা ওদের ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করে সব কিছু আপলোড করতে হবে, এটাই হবে। ওকে, বোঝা গেছে যে এসএসসি যেটা বলতে চাইছে সেই এসএসসির বক্তব্য উড়িয়ে দেওয়া হলো। এসএসসির বক্তব্যে আমল দিচ্ছেন না চাকরিহারারা, বরং এই বিক্ষোভ অবস্থান জারি থাকবে যতক্ষণ না পর্যন্ত, যতদিন না পর্যন্ত এই যোগ্য অযোগ্যের তালিকা স্পষ্টভাবে পুরোপুরি তৈরি করে আপলোড করছে এসএসসি, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেই জানালেন। আর শিলিগুড়িতে চলে যাব এবার। শিলিগুড়িতে শিক্ষকদের বদলি বিতর্কে শিলিগুড়িতে বিক্ষোভ। প্রাথমিক স্কুলের শিক্ষকদের বেআইনিভাবে মাধ্যমিক স্কুলে বদলির অভিযোগ প্রতিবাদে আজ শিলিগুড়ি প্রাথমিক স্কুল কাউন্সিলের চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ। নেতৃত্বে ছিলেন কাউন্সিলর তথা শিক্ষক নেতা রঞ্জনশীল শর্মা। দেখুন। টেবিল চাপড়ে চেয়ারম্যানের সঙ্গে তার তুমুল বাদানুবাদ। প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের সঙ্গে শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের বিরুদ্ধে আইন ভেঙে শিক্ষকদের বদলির অভিযোগ। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, এই সেই রঞ্জনশীল 2009 সালে একটি ঘটনায় তার নাম উঠে এসেছিল, আবার রঞ্জনশীলকে দেখা গেল এরকম মেজাজে, কি হয়েছে? দেখো, একেবারে প্রায় 2009 সালে সেই একটি শিক্ষকদের আন্দোলন নিয়ে, প্রাথমিক শিক্ষা আন্দোলনে তুমি যখন ডিআই অফিসে গিয়েছিল, সেই সময় ডিআইয়ের সঙ্গে বচসা হয় এবং উত্তেজনা ছড়ায়, এবং সেই মুহূর্তে কিন্তু ডিআই মুখে পানের পিক ফুটিয়ে দেন এই রঞ্জনশীল সময়। আবারও কিন্তু প্রায় সেই পুরোনো মেধে আজ দেখা গেল এই তৃণমূল শিক্ষক নেতাকে, শিলিগুড়ি পুরসভা তিনি তৃণমূল কাউন্সিলরও বটে, যথেষ্ট দাপটের নেতা, তাকেও কিন্তু যথেষ্টই যে মেধাবী তিনি আজ প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে এসেছিলেন এবং রীতিমতো টেবিল চাপড়ে আঙুল তুলে শিক্ষা সংসদের চেয়ারম্যান যেভাবে তিনি আক্রমণাত্মক ভূমিকায় ছিলেন, তাতে কিন্তু চেয়ারম্যান নিজেও কিন্তু যথেষ্ট শঙ্কিত হয়ে পড়েন এবং এই ধরনের আন্দোলনের নামে এই ধরনের হুমকি তিনি যে পছন্দ করেন না, অপমানিত বোধ করছেন তিনি কিন্তু আমাদের সাথে জানিয়েছেন। দেখো, সেই আন্দোলন যে এক শিক্ষককে নাকি কয়েক মাসের ব্যবধানে বিভিন্ন একাধিক স্কুলে অ্যাটাচমেন্ট, যেমন হয়তো নিয়ম বহির্ভূত ভাবে প্রাথমিক শিক্ষককে আপার প্রাইমারিতে পড়ানো, এমনকি হাই স্কুলে পড়ানোর মতো বদলি সিদ্ধান্ত নেয় এই শিক্ষা সংসদের চেয়ারম্যান। আর তা নিয়ে কিন্তু আরেকবার দেখাবো কিরকম মেজাজ এই রঞ্জনশীলের। আপনি কেন বলছেন? আপনি কে? আপনি রাগাবেন না। আপনাকে কি হয়েছে?
পারেন। উনি হাই স্কুলে পড়াতে পারেন, উনি একটা স্কুলে 5 জন টিচার 4 জনকে সিসিএল এ পাঠাতে পারেন, তারপরে উনি বলেন ওনার মতন যোগ্য চেয়ারম্যান আর কেউ নাই। তার জন্য আমি প্রপোজ করতে চাই সরকারের কাছে যে ওনাকে একটা নোবেল পুরস্কার, শিক্ষারত্ন, একটা কিছু দেওয়া হোক। আমরা তো এটাও আশা করি না একজন শিক্ষক উনি প্রাইমারি চেয়ারম্যানের উপরে আরেকজন শিক্ষকের উপরে নির্বিচারে অত্যাচার করে যাবে, এটাও একটা শিক্ষকের কাছ থেকে আমরা তো আশা করিনি। তো আমরা কামনা করি যে একজন শিক্ষক যখন কাউন্সিল অফিসে আসবে তখন একটু ভালো করে কথা বলবে, মানে শালীনতা বজায় রেখে সবকিছু হবে। অপমানিত আমি অবশ্যই মনে করব একজন চেয়ারম্যান প্রাইমারি কাউন্সিল, তার সামনে যখন এরকম একজন কোনো টিচার যদি করে থাকেন, এটা ওনার হয়তো মানানসই ব্যাপার নয়। উনি একজন বয়োজ্যেষ্ঠ টিচার, হয়তো আর 2-1 বছর পর রিটায়ারও করবেন, এগুলো মানে মেনে নেওয়া যায় না। এবার মুর্শিদাবাদে চলে যাব। জাফরাবাদে শনিবার অশান্তিতে বাবা ছেলেকে খুন করা হয় কুপিয়ে, হরগোবিন্দ দাস, চন্দন দাস। আর সেই ঘটনায় মূল অভিযুক্ত 2 জনকে ধরা হয়, 2 জনকে জেরা করে তারপরে 6 জনকে গ্রেফতার করা হয়। সরাসরি চলে যাব প্রতিনিধি প্রণবের কাছে। প্রণব, এই 8 জন, টোটাল এই 8 জন, তারা কোথাকার, কি পরিচয়, কি জানা যাচ্ছে? দেখো, তাদের প্রত্যেকেরই বাড়ি এই জাফরাবাদের যে শুলিতলা এলাকা রয়েছে, সেই শুলিতলা এলাকায়। সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে জিয়াউল শেখকে 2 দিন আগেই গ্রেপ্তার করেছিল এসটিএফ। তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু তার 2 ছেলে, সেই 2 ছেলেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বলে কিন্তু আমরা জানতে পারছি। এবং এসটিএফ এবং যেটা সিট গঠন করা হয়েছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে, সেই সিটের একটি দল যায় এবং সেটা উড়িষ্যার ঝাকসোদা এলাকায়, সেখান থেকেই 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই তার মধ্যে জিয়াউল শেখের 2 জন ছেলে রয়েছে বলে কিন্তু জানতে পারা যাচ্ছে। এবং ওরা ঘটনার পরেই তারা পালিয়ে যায়। তারপরে কিন্তু উড়িষ্যার ঝাকসোদাতে সেখানে গিয়ে রাজমিস্ত্রির কাজ করছিল। বিশেষ সূত্রে খবর পেয়েই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কালকেই তাদেরকে শামশেরগঞ্জ থানায় নিয়ে আসা হবে এবং জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে বলে কিন্তু পুলিশের কর্তৃপক্ষ যারা রয়েছেন, দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু জানিয়েছে। ওকে। मुर्शिदाबाद में एक सेंसेशनल मर्डर केस हुआ था, जो हरगोविंद दास जिनका 72 साल एज था और चंदन दास लड़के थे, उनका मर्डर केस हुआ था। उस कंटेक्स्ट में वेस्ट बंगाल पुलिस ने रिक्वेशन दिया था और हमारे एसपी झारसुगुड़ा एसपी ने एक टीम बनाकर रेड किया था अर्ली मॉर्निंग। उस रेड में 2 एक्यूज सफीउल हक और बानी इजराइल जो पकड़े गए, तो उनके पास एक वेपन निकला। वो भागने की कोशिश की तो हमारे पुलिस ने 4 राउंड हवाई फायर करके उनको पकड़ा और उनको कस्टडी में रख लिया। उनके इंट्रोगेशन के बाद बाकी 6 सस्पेक्ट और एक्यूज जो कर सकते हैं आपके इस इंसिडेंट के, उनको भी पकड़ा गया है। बाकी इन्वेस्टिगेशन चल रहा है।